প্রচুর টিকিট পেয়েছেন তারা, কেউ সিআইসি হয়েছেন, কেউ এমআইসি হয়েছেন। এমআইসি তো আছেন, কলকাতা কর্পোরেশনের টিকিট পেয়েছেন, আসানসোলের টিকিট পেয়েছেন। এই যে পাওয়া এবং তুমিও টিকিট পেয়েছো, ডিফারেন্সটা এখানে যে তুমি লড়াই করে একটা জেলার ছেলে হয়ে নোবডি থেকে সামবাডি হয়ে উঠেছো, আর তারা প্রথম থেকেই একটা পরিচিতি নিয়ে এসছেন, এবং শুধু টিকিট নয়, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস বা বিজেপি যে কোনো দলেরই, তারা কিন্তু রাজ্য কমিটিতে স্থান পেয়ে গেছে খুব সহজে। যেখানে তোমার ওই রাজ্য কমিটি অব্দি আসতে, মানে যুব রাজ্য কমিটি অব্দি আসতেই বোধহয় একটা লম্বা সফর রয়েছে, টিকিট পাওয়া তো অনেক দূরের কথা। এই জায়গাটাকে একজন সাধারণ স্মল টাউন বয় হিসেবে কেমন লাগে, কি মনে হয়? দেখো, আমি একটা কথা বলি, এটা নিয়ে আলোচনা করা, রিজার্ভেশন নিয়ে আলোচনা করা এক। আচ্ছা, ঠিক আছে, আমি বিতর্কে যেতেই চাই না। কিছু মানুষ, রিজার্ভেশনটা তো অনেক বৃহত্তর ক্ষেত্র আছে, তাদের অনেক ইতিহাস আছে, যে কারণে তারা পান, এবং আমি মনে করি পাওয়াটা যোগ্য, তারা পাওয়া উচিত। রাজনীতির ক্ষেত্রে এরকম কিছু রিজার্ভেশন হয়ে গেছে, এবং এটা শুধু, আমি আবার বলছি, এটা শুধু পশ্চিমবঙ্গ নয়। যারা নিজেদেরকে রেজিমেন্টেড পার্টি বলে দাবি করে, সেটা বিজেপিতে আমি একাধিক উদাহরণ দিতে পারি। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা গ্রাম পঞ্চায়েত প্রধান, তার ছেলে পরের বার পঞ্চায়েত করে টিকিট পেয়ে যাচ্ছে, এগুলো তো হয়। এবং এগুলো হয় তার জন্য হয়তো কিছু জেনুইন ওই বুথের ধরো যে কর্মী। 10ই মার্চ 2024, আই এম টেলিং ইউ, আমার একটা হেলথ ইস্যুস এর জন্য আমি যেতে পারিনি। তো দেবাংশু ভট্টাচার্য যেদিন টিকিট পেয়েছিল, আমি তোমাকে বলছি, সেই টিকিটটা বাংলার লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের মনে হয়েছিল যে টিকিট তো আমরা পেয়েছি। দেবাংশু ভট্টাচার্য বিকাম এ রিপ্রেজেন্টেটিভ অফ থাউজেন্ডস অফ নর্মাল বুথ লেভেল ওয়ার্কার। না, এটাই দেখো, আমি আবার নাম বলছি না, এই কিছুদিন আগে উপনির্বাচনী একজন মারা গেছেন, একজন সাংসদ, তার পুত্র হয়েছেন, টিকিট পেয়েছেন, জিতে বিধায়কও হয়েছেন। নো রিপারকেশন, সোসাইটিতে কোনো রিপারকেশন না। আমি আবার বলছি যে এগুলো নিয়ে বিতর্ক আছে, এবং আমি সেই বিতর্কে বেশি যেতে চাই না, কারণ আমি নিজে একজন রাজনীতির পার্ট। তো সব জায়গাতেই এরকম কিছু আনঅফিসিয়াল রিজার্ভেশন থাকে, লোকাল লেভেলে তুমি এটাকে অ্যাভয়েড করতে পারবে না। কারোর যদি মানে ক্ষমতাধর পরিবার হয়, সেই পরিবারের দেখো, আমি আবার রাজাদের সময় থেকে ছিল, মানে দেখো, এমন অনেক কিছুই আছে এটা রাজাদের সময় থেকে ছিল, তার থেকে আমরা সম্পূর্ণ বেরিয়ে আসতে পারিনি আজও, এমন অনেক কিছু আছে। ঠিক আছে, তো তার একটা মানে বিষাক্ত পার্ট হিসেবে এটাও আছে, মানে এটা আমাদের আছে, কমেছে, স্টিল আছে। আমি চাই পুরোপুরি চলে যাক। আমি চাই নেতার ছেলে যোগ্যতায় নেতা হোক, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু 2014-তে দক্ষিণ কলকাতা পাননি। আমি সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার পেয়েছেন, এবং সেটা একটা তৃণমূলের জন্য ওয়ান অফ দ্য মানে টাফেস্ট সিট ছিল ওই টাইমে দাঁড়িয়ে। ঠিক আছে, একদম রয়েছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারে শুধু জিতলেন তাই নয়, ওনাকে তো মমতা ব্যানার্জি একবার দিল সুযোগ। সেই ডায়মন্ড হারবারে উনি সম্ভবত প্রথমবার 70,000-80,000 ভোটে জিতেছিলেন। তার পেছনে কটা শূন্য লেগে 7 লাখ ভোটে জিতেছেন। তাই তো, এটা কার ক্রেডিট? আমি বলছি এরকম অনেক নেতা নেত্রী, ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাও ছেড়ে দাও, মমতা বন্দ্যোপাধ্যায়, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো ফ্যামিলি, তারও লোক আছে, তুমি যে কথা বললে অনেকেই চান্স পেতে পারতো। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন ক্লিয়ার করেছি, অভিষেক 2-3 বছর বয়সে যখন আমি মার খেতাম, আমার মাথার ফেটে রক্ত বেরোচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে মিছিল করতো, তার মধ্যে ছিল, সেই জন্য তিনি একদম বন্দ্যোপাধ্যায় হতে পেরেছেন। আমি একদম ওপেনলি বলছি, তেজপ্রতাপ এবং তেজস্বী যাদব দুজনই লালু প্রসাদ কেন তেজস্বী পেরেছেন, তেজপ্রতাপ পারেননি, এবং তেজপ্রতাপকে প্রথম সুযোগ দিয়েছে। তেজপ্রতাপ এখন বিভিন্ন পডকাস্টে হি হ্যাজ বিকাম এ কমিক ক্যারেক্টার। একদম কি করে বেড়ান। এরকম তুমি ভারতবর্ষের রাজনীতির অনেক এক্সাম্পল পাবে, কারোর ধরো ছোট ছেলে সাকসেসফুল হয়েছে, কারো মেজো ছেলে সাকসেসফুল হয়েছে। তো এইগুলো, এবার এই ব্যাপারটা হচ্ছে যে এরকম আমাদের রাজনীতিতে আরো কিছু মানুষ আছে, যেমন আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তার ছেলের নাম হচ্ছে অঞ্জিষ্ণু কিন্তু একজন ফাটাফাটি স্পিকার, বলে খুব ভালো বক্তব্য, আমি শুনেছি। ঠিক আছে, এবং শিক্ষিত ছেলে। আজকে অঞ্জিষ্ণুর কিন্তু এটা অপরাধ হতে পারে না তার বাবা মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাইট?
কারণ ওর নিজের ট্যালেন্ট আছে। তা আমি বলছি কিছু ক্ষেত্রে যেমন উল্টোটাও হয়, তেমন এরকমও কি, যেমন আমি রণবীর কাপুর, তুমি এক্সাম্পলটা দিলে, কেউ বলতে পারবে রণবীর কাপুর বাজে একটা? একদমই কেউ বলতে পারবে না। কিন্তু এরকমই আমার ব্যক্তিগতভাবে নায়ক হিসাবে ভালো না লাগলে আমার কিন্তু অভিষেক বচ্চনের অভিনয় ভালো লাগে। অবশ্যই তার তুলনা সবসময় তার বাবার সাথে হবে, অমিতাভ বচ্চন কোনো তুলনাতেই যায় না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে তার বব বিশ্বাস সিনেমাটা দেখার পর, অভিষেক বন্দ্যোপাধ্যায় না সরি অভিষেক বচ্চনের কথা বলছি, অভিষেক বচ্চনের অ্যাক্টিং কিন্তু আমার ভালো লাগে, অসাধারণ অভিনয় করেছে। তো সেই মানুষটা তো দোষ হতে পারে না তার বাবা অমিতাভ, না তার জন্য সে ট্যালেন্ট থাকা সত্ত্বেও চান্স পাবে না, এটাও তো হতে পারে না। তো আমি আবার বলছি সো কল নেপোটিজমের অনেক বেটার প্রোডাক্টও আছে, অনেক খারাপ প্রোডাক্টও আছে। তো সেটা নিয়ে আলোচনা করলে একটা মিক্সড ডিসকাশন। এবারে আরেকটা দিকে যাই, সেটা অনেকে হয়তো জানেন বা জানেন না, যে তুমি পুরুষ অধিকার সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। সম্প্রতি ব্যাঙ্গালোরের আতুলের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তিনি আত্মহত্যা করেছেন, এবং তারপর যে পুরুষ অধিকার সংগঠনগুলোর দাবি, দীর্ঘদিন ধরে দাবি, যে ভারতবর্ষের লিঙ্গ নিরপেক্ষ আইন আসুক। ধরো তুমি পার্লামেন্টে যেতে পারোনি, নেক্সট টাইম গেলে, তুমি যদি পার্লামেন্টে কখনো যাও, তুমি কি ভারতবর্ষের লিঙ্গ নিরপেক্ষ আইনের জন্য দাবি করবে? পার্লামেন্ট মেম্বারশিপ বিল আনবে? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যাই বলে আমি তো ব্যক্তিগতভাবে কিছু আনতে পারি না, আমাকে দলের সাথে কথা বলতে হবে, দল সেটাকে কিছু নজরে দেখে কথা বলতে হবে। আমি রাজনীতিতে অফিসিয়ালি আসারও বহু আগে থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, এবং আমি যুক্ত এই কারণে, কারণ আমার কাছের কিছু মানুষের ক্ষেত্রে আমার সেই অভিজ্ঞতা হয়েছে। মানে ধরো আমি একটা এক্সাম্পল, পুরুষ অধিকার সংগঠন মানে কিন্তু নারী বিরোধী এরকমটা না, একদমই না। তুমি আমার প্রচুর নারীবাদী কবিতা ফেসবুকে পাবে, ঠিক আছে? আমি মহিলাদের এম্পাওয়ারমেন্টের ভীষণভাবে পক্ষে, এবং শুধু ভীষণভাবে পক্ষে নয়, আমি তোমার যে পক্ষে বলি খুব ফেমাস, যে এই যে আমার দুর্গা একাই বসে আমরা ফুলের খিদে, আমার দুর্গা একাই করেছে মাওবাদীদের শীতে, এটাও তো মানে যথেষ্ট, মানে আবার এটা যেমন আছে, আবার তার সাথে আমার বিষ্ণুও আছে। হ্যাঁ, পড়েছি কদিন আগে। হ্যাঁ, এটা আমার আজকে 2017-তে। তো এবার বিষয়টা হচ্ছে, আমি তোমায় বলি যে মানে মহিলাদের এম্পাওয়ারমেন্টের পক্ষে যদি না হই, তাহলে তো ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দলটা করতাম না, ঠিক আছে? মানে তার লড়াইটা দেখে ইন্সপায়ার্ড হতাম না। এখন বিষয়টা হচ্ছে যে এরকম, দেখো, একটা বিভিন্ন আইন তৈরি হয় কিছু মানুষের হাতে ঢাল হিসাবে দেওয়ার জন্য, যে তুমি যদি আক্রান্ত হও, তুমি ঢাল দিয়ে, দু জিনিস হয়, একটা হচ্ছে অস্ত্র যেটা দিয়ে আমি আক্রমণ করি, একটা হচ্ছে ঢাল যেটা দিয়ে আমি রেজিস্ট করি, ঠিক আছে? ওই মহিষাসুরের দিকে এক হাতে ঢাল, এক হাতে অস্ত্র আছে। তো এরকম কিছু আইন তৈরি হয়েছিল কিছু মানুষকে ঢাল হিসাবে দেওয়ার জন্য, কিন্তু সেই ঢালটা যদি অস্ত্র হয়ে যায় তাহলে মুশকিল। মানে আজকে আমাকে ধরো রক্ষা করার জন্য, ধরো আমার সিকিউরিটি ইস্যুস এর জন্য সরকার আমাকে একটা ধরো পিএসও দিয়েছে, অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসার, পুলিশের লোক, তিনি আমার সঙ্গে থাকেন। এখন সেই ব্যক্তি আমার সঙ্গে থাকছেন, তিনি পুলিশ অফিসার, তার কাজ হচ্ছে কিন্তু আমাকে রক্ষা করা। কালকে যদি রাস্তায় দুটো লোক, তাদের দিকে আমি আমার পিএসও কে লেলিয়ে দিয়ে বলি ওকে দুটো থাপ্পড় মেরে এসো, তাহলে কিন্তু আমি ঢালকে অস্ত্র হিসাবে ব্যবহার করলাম। তো কিছু আইন তৈরি হয়েছিল কিছু কিছু মানুষকে সেফগার্ড করার জন্য, সেই আইনটা ব্যবহার হচ্ছে ভুলভাবে বহু জায়গাতে, এবং ভুলভাবে ব্যবহার হচ্ছে বলে আদালতের কাছে এরম মানে একটা ইমেজ তৈরি হচ্ছে। থেকে বড় কথা আমার যেটা মনে হয়, যে যাদের জন্য আইনটা তৈরি হলো তারা কিন্তু এই আইনটার সুবিধা নিতে পারলো না, তো এখনো পারবে না তো। কারণ ধরো হরিয়ানার একটা প্রত্যন্ত গ্রামে চারিদিকে ওখানে উচ্চবর্ণীয় সব, মানে ওখানে তো ভয়ঙ্কর বর্ণপ্রথা এখনো রয়েছে, হরিয়ানায় বলো, রাজস্থান বলো, ভারতবর্ষের আমাদের টু সাইডে আমরা লাকিয়ে না যে আমরা পশ্চিমবঙ্গে। একদম, আমাদের এখানে বর্ণবাদটা কখনোই সেভাবে মাথাচাড়া দেয়নি, এবং এই বর্ণবাদটা, এই মনুসংহিতার বর্ণবাদ ইত্যাদি, এই কারণেও কিন্তু বিজেপির একটা গোবলায় জয়ের একটা কারণ। একদম, ওরা বিভৎস ভাবে এই বর্ণপ্রথাটা মানে। এবার সেই সমস্ত ধর একটি গ্রামে, যেখানে উচ্চবর্ণ কোনো একজন যুবক, সে ঠাকুর হতে পারে, সে রাজপুত হতে পারে, সে একজন দলিত মহিলার সঙ্গে যদি সাপোজ কিছু করেন, বা তাকে বিয়ে করে নিয়ে এলো, এবং শোনা যাচ্ছে, মানে যেটা আমি হরিয়ানার এরকম বহু ঘটনা আমরা জানি, একই পরিবারের সেই মেয়েটিকে তার হাজবেন্ড, তার দেওর, তার শ্বশুর, তারা ভোগ করছে। সেই মেয়েটা জানেই না যে কিভাবে থানায় পৌঁছতে। একদম, এটা জানেন না। লাপাতা লেডিস সিনেমাটা দেখেছো? হ্যাঁ, অনেকটা দেখেছি, পুরোটা আমার ওটা দেখলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমাদের দেশে যে গোবলাইতে একটা মেয়ে জানেই না যে কিভাবে তার শ্বশুর বাড়িতে পৌঁছতে হবে।
না, এইটা আমি তোমায় বলছি, এটা এখনো অব্দি যেমন প্রত্যন্ত গ্রামের মহিলারা এগুলো সুযোগ নেওয়ার মতো জায়গাতে এসে পৌঁছননি, আবার শহর কেন্দ্রিক বা একটু মফস্বল কেন্দ্রিক বহু জায়গাতে এগুলো প্রচুর মিস ইউজ হচ্ছে। না, আমি বলছি ওমেন এম্পাওয়ারমেন্ট কথার অর্থ কি? আরে ধরো আমার মা আছেন বাড়িতে, আমার মা মহিলা, তার স্বার্থটা দেখো আমাদের কাজ। যদি তুমি মহিলার স্বার্থ দেখতে চাও, কালকে আমার বাবা একটা বাসে করে যাচ্ছে, তার 70 বছর বয়স, ধরো বাসটা একটু জোরে ব্রেক করলো, আমার বয়স্ক বাবা হাতটা ফসকে একজন মহিলার গায়ে পড়ে গেল বাই চান্স, সেই মহিলা আমার বাবার এগেনস্টে একটা কেস দিল শ্লীলতাহানির, আর সেই কেস থেকে আমার বাবাকে ছাড়ানোর জন্য আমার মাকে রোজ একবার করে থানাতে যেতে হচ্ছে। আমার মায়ের এম্পাওয়ারমেন্টের কি হলো?